30 লাখ সরকারি পদে স্থায়ী নিয়োগের গ্যারান্টি। প্রতিটি দরিদ্র পরিবারের একজন মহিলা পাবেন প্রতি বছর 1 লাখ টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার। সমস্ত কেন্দ্রীয় সরকারি নিয়োগে মহিলাদের জন্য 50% সংরক্ষণ। অঙ্গনওয়াড়ি, আশা এবং মিড ডে মিলের কর্মীদের বেতনে কেন্দ্রীয় সরকারের শেয়ার দ্বিগুণ করা হবে। এমএসপিকে আইনি মর্যাদা দেওয়া হবে। এমজিএন রেগা সহ সব ধরনের শ্রমিকদের প্রতিদিনের সর্বনিম্ন মজুরি 400 টাকা করা হবে। এছাড়া সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় শুমারি সহ আরো অনেক ন্যায় ক্ষমতায় এলে দিতে চলেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। 5 বছর আগে অর্থাৎ 2019 লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহারে প্রধান প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে গরিব পরিবারগুলোকে বছরে 72,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আর এবার কংগ্রেস কৃষক, যুবক, মহিলা, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর জন্য ভোটের ইস্তেহারে ব্যাপক প্রতিশ্রুতি নিয়ে আসছে। নির্বাচনের মুখে একদিকে সব রাজনৈতিক দলের ঢালাও প্রতিশ্রুতি আর অন্যদিকে একে অপরের প্রতি অভিযোগ, পাল্টা অভিযোগ। মোট কথা, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি এখন জমজমাট। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও এনডিএ জোট হোক কিংবা আইএনডিএ জোট, সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনো কেউ ঘোষণা করতে পারেনি। আসন সমঝোতা নিয়ে এখনো চলছে মিটিং এর পর মিটিং। তবে সেই দিক থেকে রাজ্যের দুটো আসনের জন্য ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে শাসক এবং বিরোধী জোট। বিজেপি অনেক আগে থেকে প্রচার শুরু করলেও বামফ্রন্টও ধীরে ধীরে পূর্ব ত্রিপুরা আসনে প্রচারে টেক্কা দিতে শুরু করেছে। প্রচার চলছে রামনগর বিধানসভা কেন্দ্রের জন্যও। তবে সেভাবে প্রচারে নামেনি কংগ্রেস। কেন? প্রশ্ন রাজনৈতিক মহলে, প্রশ্ন রাজ্যবাসী। নির্বাচনকে ঘিরে এমন বহু প্রশ্ন এখন বিভিন্ন মহলে চর্চিত। তাই নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান জানতে আমাদের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। নমস্কার নীলকমল বাবু আপনাকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দলের জয় নিয়ে নীলকমল বাবু আপনারা কতটা নিশ্চিত? রাজ্যের জনগণ কংগ্রেসকে ভোট দেবে কেন? দেখুন, আজ থেকে 9 বছর আগে আমি সবখানেই যেখানেই যাই আমি একটাই কথা বলি, কারণ এই কথাগুলো এখনো কানে বাজে, যে 9 বছর আগে শাসক দল বলেছিল যে বহুত হুই महंगाई की मार अब की बार मोदी सरकार। ওরা যুবকদের স্বার্থে একটা নারা দিয়েছিল, বহুত হুই বেরোজগারি अब की बार মোদি সরকার। যুবকরা খুব আশা করে, যেহেতু আমি যুব কংগ্রেসকে রিপ্রেজেন্ট করে আমি যুবক নিয়ে প্রথম শুরু করছি, প্রচন্ড আশা নিয়ে যুবকরা এককভাবে এই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে শাসকে বসায়। এবং তাদের যে আশা, যে এই 9 বছরে যে প্রতিশ্রুতিগুলো ভারতীয় জনতা পার্টি দিয়েছিল, তার 50%, অ্যাটলিস্ট 50% পর্যন্ত যাতে পুরা হয়। ওরা বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, কিন্তু আপনি দেখুন 50,000 চাকরি দূরের কথা, আপনি টোটাল ভ্যালু যদি বের করেন, যদি দেখেন স্ট্যাটিস্টিক্সে, ওরা এই 9 বছরে নিয়ার অ্যাবাউট 20 to 22,000 চাকরি প্রতিশ্রুতি দিয়েছে, যার মধ্যে অফার লেটার পেয়েছে 5 থেকে 6,000 লোক, মানে ক্যান্ডিডেটস। এর থেকে বেশি ওরা দিতে পারেনি। আর যেগুলো দিয়েছে এগুলো তো এখন ভুয়ো কুয়াশা, কারণ কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের কিছু নতুন আইন এসেছে, যার দরুন যারা চাকরি পেয়েছে ওরা কি আসলেও চাকরিতে গিয়ে বসে চাকরি করতে পারবে নাকি, এটা নিয়ে একটা চিন্তা। তারপরে আমরা দেখেছি টিএসআর নিয়োগ, যে টিএসআর নিয়োগে ওরা ওপেন স্ক্যান্ডাল করেছে, যেটা নিয়ে যখন টিএসআর ক্যান্ডিডেটসরা, যখন টিএসআর এ যারা পাস করেছে, যে ছেলেমেয়েরা যখন রাস্তায় নেমেছিল, ওদেরকে পুলিশকে দিয়ে পেটানো হয়, ওদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়, সেই প্রতিবাদের ফ্লেক্স, ওদেরকে পুলিশের ভ্যানে বসিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তো আজকে রাজ্যের প্রত্যেকটা যুবক একটা জিনিসই ভাবছে, যে প্রত্যেকটা ইলেকশনের আগে কিছু অ্যাডভার্টিজমেন্ট দেয়, কিছু অ্যাডভার্টিজমেন্টের পরে পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার পরে যে অফার লেটারটা বা যে চাকরির নিয়োগ, সেই জিনিসটা হতে হতে মানে একটা স্বপ্নের মতন হয়ে গেছে।
আপনি দেখবেন যে অনেক জায়গায় যেই মেয়েরা ছেলেরা চাকরি পেয়েছে ওরা ওদের রেজাল্ট এবং ওদের অফার লেটারের মধ্যে 4.5 থেকে 5 বছরের একটা ডিফারেন্স। এই ডিফারেন্সটা কে পুরো করবে? তারপরে আমরা দেখেছিলাম যে ওরা বলেছিল যে চাকরিতে পিআরটিসি কম্পালসারি, এবং আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে এই পিআরটিসি বাইরের ছেলেদেরকে 1 লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে, এবং আমাদের রাজ্যে চাকরি নেই কিন্তু বাইরের ছেলেদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগেও একটা সংবাদ মাধ্যমে দেখেছি যে নিয়ার অ্যাবাউট 206 অফার লেটার্স আর আউটসাইড ত্রিপুরা, মালদার থেকে কেউ কেউ কলকাতার কোনো সাইডের, কেউ দিল্লির থেকে। তো আমার কথা হচ্ছে যেখানে আমরা আজকে রেকর্ড করছি এই বিজেপি গভর্নমেন্টের আন্ডারে যুবকের আনএমপ্লয়মেন্টের রেকর্ড হয়েছে 14.6%, নর্থ ইস্টে ফার্স্ট, ঠিক আছে, যেটা কখনো ত্রিপুরার ইতিহাসে হয়নি। যে ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট রেট হয়েছে 10.7%, আর আমাদের ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 14.7%, যেটা শকিং। আর তারপরেও ওরা বুক চিতিয়ে এই কথাটা বলছে যে ওরা রাজ্যের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে। আমার মনে হয় যে স্ট্যাটিস্টিক্স আর অফিসিয়াল লেটার্সই প্রুফ করে দেয় যে তারা ব্যর্থ হয়েছে। তারা যুবকদেরকে চাকরি না দিয়ে একটা জিনিস দিয়েছে, তারা সেই যুবকদেরকে চাকরি দেব দেব বলে ভুয়ার সাথে সেই ডিপ্রেশনে ওদের হাতে ড্রাগসটা ঠিক উঠিয়ে দিয়েছে। আজকে ত্রিপুরাকে আমি বলতে পারি আমার লজ্জা হয় বলতে, এবং এটা বলা উচিত না, কিন্তু তারপরে আমরা মানে আমার বলতে হবে যে যেই ত্রিপুরাকে আমরা গ্রিন সিটি অফ ইন্ডিয়া একটা টাইমে স্বীকৃতি পেয়েছিলাম, আজকে সেটা ড্রাগস ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়ে গেছে। আচ্ছা, ওকে, আপনি যুবদের কথা শুরু করলেন, যুবদের কথা বললেন, কিন্তু আমার মূল প্রশ্ন ছিল যে এবার যে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট সমর্থিত, আমি যত বলবো ইন্ডিয়া জোটের প্রার্থী, কংগ্রেস প্রার্থী, এই কংগ্রেস প্রার্থীকে বা কংগ্রেসকে কেন ভোট দেবেন? তাহলে আপনি যে কথাগুলো বললেন, তাহলে 9 বছর আগের থেকে শুরু করে যে বহুত হুই মেহঙ্গাই কি মার, কি বার মোদী সরকার, এটা 9 বছর আগে ছিল। যুবদের জন্য কাজের কথা বা এই যে 50,000 চাকুরির প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আপনি বলছেন তাহলে যে রাখেনি বলে মানুষ কংগ্রেসকে ভোট দেবে? 100%। আমি মনে করি যে একটা কথা হয়েছে গিয়ে যে তারা প্রতিশ্রুতি রাখেনি, আরেকটা কথা হয়েছে যে তারা এই শহরটাকে অশান্ত করে দিয়েছে। আচ্ছা, এই শহরটা ছিল শান্তির প্রতীক, এবং এই শহরের মধ্যে আমরা দেখেছি নানান সময় মানুষের বাড়ি ভাঙা হয়েছে, মানুষের গাড়ি ভাঙা হয়েছে, যারা বিরোধী করেছে তাদের বাড়ি ঘরে গিয়ে মানুষকে পেটানো হয়েছে। আমরা দেখেছি মিডিয়া হাউস, যে মিডিয়া হাউস, এই যে চতুর্থ স্তম্ভ, তারা যদি সত্যি কথা বলে এবং ওদের ব্যাপারে কখনো ওদের এগেনস্টে কোনো নিউজ করে, তো আমরা দেখেছি সঙ্গে সঙ্গে ওদের মিডিয়া হাউস তো কেউ ভাঙা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মিডিয়া হাউসের গাড়ি পোড়ানো হয়েছে। এই ত্রিপুরা আমরা কখনো দেখিনি। তো আমি একটা জিনিস মনে করি যে আশিস কুমার সাহাজি হচ্ছে শান্তির প্রতীক, এবং উনি অনেক বছর পুরনো কংগ্রেস লিডার এবং কংগ্রেসের এমএলএ ছিল, কংগ্রেসের পৌরসভা মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, সরি। উনি মানুষের জন্য প্রচন্ডভাবে কাজ করে, এবং ওনার মধ্যে একটা মানুষের জন্য কাজ করার এবং নিজেকে উজাড় করে দেওয়ার একটা অ্যাটিটিউড আছে, যেটা আমরা সবাই দেখেছি এবং আমরা জানি, এবং ওনাকে মানুষ পছন্দ করে। আমি আবারও বলছি, যদি ভোট সাংবিধানিকভাবে ভোট হতে হয়, কেননা আগেরবার আমরা দেখেছি যে সরকারিভাবে একটা রিপোর্ট গেছে যে 221টি পোলিং বুথে রিপোলিং করার আদেশ দিয়েছিল, এবং সেই আদেশটুকু তারা মানেনি। আপনি ভাবেন কি সরকার, এবং এই কেস এখনো সুপ্রিম কোর্টে চলছে, রায় এখনো আসেনি। তো এইসব বড় বড় রেকর্ড করে, নেগেটিভ রেকর্ডস করে দিয়ে গেছে ত্রিপুরা শহরে এই ভারতীয় জনতা পার্টি। তো আমি মনে করি যদি সাংবিধানিকভাবে প্রপার সুস্থভাবে ভোট হয়, আশিস শাহর বিরুদ্ধে কোনো অপোনেন্টই নেই, আমি এটা মনে করি, অ্যান্ড হি উইল উইন 100%। ওকে, এখন আপনি বলছেন আশিস শাহর বিরুদ্ধে কোনো অপোনেন্ট নেই, আর বিজেপি বলছে যে বিরোধীরা 1 লাখ ভোটও পাবে না, এমনকি জামানত বাজেয়াপ্ত করার জন্য, জব্দ করার জন্য কিন্তু আহ্বান রাখছেন। 1 লাখ ভোটও পাবে না, এবং এটা ওরা জোর গলায় বলছেন। দেখুন, ওরা জানে যে ওদের পায়ের নিচ থেকে মাটি চলে গেছে, ওরা জানে যে মানুষের কাছে বলার মতন ওদের আর কিছু নেই, তো কিছু না কিছু দিয়ে তো মানুষের সামনে আসতে হবে। তো এটা ওদের সবসময় একটা স্ট্র্যাটেজি। ওরা যখন কলকাতায় গেছিল তখনও বলেছিল আবকি বার 200 পার, দিদিকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও ফাজলামো করেছিল, কিন্তু আমরা দেখেছি যে ওরা ট্রিপল ফিগারও যেতে পারেনি, সেখানে তারা 100 পায়নি। তো আমি মনে করি যে এখন ওরা বলছে যে আবকি বার 400 পার।
তো যদি ওরা যদি আপকি বার 400 পার হতে, আমার মনে হয় ত্রিপুরা 2টো সিটে ওরা 4টা সিট জিতে যাবে। মানে এরকম একটা ভুয়ো গল্প ওরা রচনা করছে, মানুষের সঙ্গে মেন্টালি ওরা খেলছে। এটা ওদের পুরনো গেম প্ল্যান, এটা সবসময় থাকে। আর আমি শিওর যে আশিস সাহাজি প্রুফ করেছে রাজ্যবাসীকে পাস্টে যে উনি কাজের মানুষ, উনি মানুষের কথা শুনে, উনি কখনো অশান্তির সাথে থাকে না, উনি শান্তির প্রতীক। আমি বারবার একটা কথা বলছি, কারণ যেই অপোজিটে ভারতীয় জনতা পার্টি থেকে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, আমরা জানি যে সে তার 5 বছরের মেয়াদকালটুকু কমপ্লিট করতে পারেনি অ্যাজ চিফ মিনিস্টার, এবং আমরা আজ পর্যন্ত জানি না ওনাকে কেন সরানো হয়েছে, আই এম সরি। এবং আমরা জানি যে ওনার টাইমে ত্রিপুরাকে উনি একটা নতুন ত্রিপুরার রূপরেখা বানিয়েছিল, যেটাকে আমরা বলতে পারি যে সন্ত্রাসী ত্রিপুরা, যেখানে রোজ দিন গাড়ি ভাঙা হতো, গাড়ি পুড়ে দেওয়া হতো, মানুষকে মারা হতো। বাইরের থেকে কোনো লিডার যদি মাতাবাড়িতে পুজো করতে যায়, তার গাড়ি ভেঙে দেওয়া হতো। মানে মাতাবাড়ি, আপনি বুঝতে পারছেন, আমাদের গর্ব, একজন পুজো করতে যাচ্ছে, কিন্তু সেই আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টিরই লিডার এমপিরা বহির্রাজ্যে গিয়ে পুজো দেয়, ওপেনলি রাস্তায় ঘুরছে, যেখানে শাসক দল নেই ক্ষমতায়। ভারতীয় জনতা পার্টি যদি সন্ত্রাসের কথা বলেন, এই রাজ্যের মানুষ সন্ত্রাস, আপনিও হয়তো নিশ্চয়ই আপনার মনে আছে বা গল্প শুনেছেন, সন্ত্রাস এই মানুষ বরাবর সময় দেখে এসেছে, শুধু এই আমলই নয়। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা এই মুহূর্তে নাই বা করলাম, বা জোট আমলের সন্ত্রাস নিয়ে আলোচনা নাই বা করলাম। কংগ্রেস এক সময় 25 বছরের সন্ত্রাসের কাহিনী আমরা অনেক শুনেছি আপনার দলের নেতৃত্বদের মুখে। কিন্তু বিজেপিকে নিয়ে আলোচনা বা অন্যান্য দলকে নিয়ে আলোচনা আমরা আসবো আপনার কাছে, একটু পরে আমরা আসবো। কিন্তু তার আগে প্রথমে একটু জানতে ইচ্ছে করছে যে বিজেপি এবং সিপিআইএম প্রচার শুরু করে দিয়েছে, এবং শাসক দল বিজেপি অনেক আগে থেকেই প্রচার করছে, জনসংযোগ করছে। কংগ্রেস এখনো ময়দানে নেই কেন? না, কংগ্রেস ময়দানে আছে, 100% কংগ্রেস ময়দানে আছে। মেইন ব্যাপারটা হচ্ছে, আজকে আপনি যদি লক্ষ্য করেন, আজকে আমাদের সেন্ট্রালি সিপিএম এবং কংগ্রেসের আমাদের যৌথ একটা মিটিং হয়েছে। মিটিং এর পরে আমরা প্রেস কনফারেন্স করে অলরেডি জানিয়ে দিয়েছি যে আমরা একসাথে প্রচারে নামছি, এবং কিছুদিনের মধ্যেই আপনারা এই রাজ্যের বুকে কম্পন দেখবেন। যুব কংগ্রেস তার পুরো শক্তি নিয়ে রাজপথে নামছে। সিপিএম এর সাথেও কথা হয়েছে, লিডার্সরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়েছে কবে থেকে আমরা প্রপারলি প্রচারে নেমে যাব, তার লিস্ট আজকে রাত্রের মধ্যেই ডিক্লেয়ার করে দেওয়া হবে, যতটুকু আমার কাছে। অনেকেই বলছেন যে কংগ্রেসের এই মুহূর্তে কর্মীর খুব অভাব, তাই বামেদের সাথে মিলে প্রচারে না নামলে প্রচারটা শুরু করতে পারছেন না। আবার কংগ্রেস বিরোধীরা বলছেন যে কংগ্রেসের কাছে তো কোনো ইস্যুই নেই এখানে প্রচারে নামার জন্য। আমাদের কাছে ইস্যু নেই, এটা কে বললো? ইস্যু। আমরা তো, আপনি দেখবেন যে আমাদের শাসক দলের যে প্রার্থী, ও বলেছে ইস্যু দুটোই, একটা বিজেপি একটা মোদি। ও নিজেই জানে যে দুটোই ইস্যু আছে। মানে ইস্যু অনেক আছে। এই গভর্নমেন্ট আমাদের মন নিয়ে যেভাবে খেলেছে, যুবকদেরকে নিয়ে যেভাবে খেলেছে, এবং যুবকদেরকে 9 বছর যেভাবে রাস্তায় প্রতিবাদের জন্য যেভাবে ওদেরকে মেরেছে, তা তো রাজ্যের যুবকরা ভুলবে না। এবং আমাদের কর্মী নেই, এই কথাটা একদম ভুল। কংগ্রেসের কর্মী কখনো কমে না। কংগ্রেসের কর্মী, আপনারা লক্ষ্য করবেন যে কিছুদিন আগেও আমাদের আলকা লাম্বাজি এসছে, একটা নর্মাল মহিলার প্রোগ্রামে, ওখানে 3500 4000 লোক হয়েছে। এবং মেইন কথাটা হচ্ছে গিয়ে, দেখুন, এটা তো অবিশ্বাসের কোনো কিছু না যে আমাদের ছেলেরা যদি ফুল ফ্লেজেড ওপেন নেমে যায়, তারা রাত্রে আর বাড়ি ঢুকতে পারবে না। কারণ আমরা তো লড়াইটা করছি একটা অনৈতিক, একটা আনডেমোক্রেটিক, একটা আনকনস্টিটিউশনাল ফোর্সের বিরুদ্ধে। ভারতীয় জনতা পার্টি সিচুয়েশনটা ত্রিপুরাতে এইভাবেই রেডি করেছে যে কেউ যদি কোনো কথাও বলে, কেউ যদি মিছিলেও যায়, তার হয়তো চাকরি বদলি করে দেওয়া হয়, তার হয়তো রেগার বন্ধ করে দেওয়া হয়, তার বাড়িতে গিয়ে মারে। কিন্তু Congress has got a silent vote, a silent spectator, a silent supporter, and it is for 100% sure যে ওই পার্সেন্টেজটা is far more higher than BJP. কিন্তু সেই যে পার্সেন্টেজটা কংগ্রেসের, সেই কংগ্রেসের ঘর খালি করেই তো বিজেপি এই রাজ্যে শাসনে এসেছিল, শাসন ক্ষমতায় এসেছিল। তা বটেই, শুধু কংগ্রেস নয়, সেখানে অন্যান্য দল থেকে এসেছিল, বামফ্রন্ট থেকেও অনেক মানুষ এসেছিল, এবং এসে ভোট দেওয়ার ফলেই কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সেই ভোটাররা কতটা এই মুহূর্তে কংগ্রেসে আছে, সেটা জানার বিষয় রয়েছে। আর আসন্ন নির্বাচনে রাজ্যের মোট ভোটার 28,56,925 জন, যার মধ্যে বলছিলাম যে 19 থেকে 29 বছর বয়সী যে ভোটার প্রায় 6,86,000।
তো কংগ্রেসের শেয়ার এখানে কতটা বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আমি বরাবরই মনে করি যে কংগ্রেসের শেয়ার ইজ ফার মোর হায়ার দেন বিজেপি। কারণ ভারতীয় জনতা পার্টির যেই 9 বছরের যে এই ওদের টার্ম, যেটার মধ্যে ওদের টেকনিক্যালি দেখতে গেলে ওদের কোনো নিজের কিন্তু লিডার নেই। একটা জিনিস লক্ষ্য করবেন, ওরা পুরো ভারতবর্ষে কিন্তু দেয়ার বিজনেসম্যান টেকনিক্যালি। আমার বলা উচিত না, তারপরে আমি বলছি, কারণ এটা মোদি বলেছে কি মেরে খুন মে ব্যাপার হ্যায়। একটা প্রোগ্রামে, বিজনেস সামিটে উনি বলেছিলেন কি মেরে খুন মে ব্যাপারে। তো ওনারা বিজনেস করছে। ওরা, আপনারা দেখবেন ওদের সারা বছর খালি একটাই জিনিস থাকে কি কিভাবে আমি অন্য দলের নেতাদেরকে, আমরা অন্য দলের এমপিসকে কিভাবে আমি পয়সা দিয়ে ওদেরকে ভয় পাবে বা ইডি দিয়ে ওদেরকে প্রেশার ক্রিয়েট করে কিভাবে ওদের দলে আনা। যেখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল, আপনি শুভেন্দু অধিকারীকে চিনেন, পুরো প্রকাশ্যে মানুষ দেখেছে যে কিভাবে শুভেন্দু অধিকারী ঘুষ নিচ্ছে, ধরা পড়েছে। তারপরে আজকে শুভেন্দু অধিকারী ফ্রিলি ঘুরছে। এবং আপনি আপনি শুভেন্দু অধিকারীকে চান, এরকম অনেক আছে। আমার লজ্জা করে বলতে যে রাজ্যের দেশের মহিলা কুস্তি টিমের বা মহিলা কুস্তির যে ডাইরেক্টর ছিল বা হেড অফ ছিল বিজেপির একজন মিনিস্টার, এবং ওর উপরে মলেস্টেশনের কেস হয়েছে, তারপরে আমরা দেখেছি যে ওর কিছুই হয়নি। অথচ আমাদের শক্তিরা, আমাদের মারা যারা ইন্ডিয়ার জন্য মেডেল এনেছিল, ওদেরকে রাস্তায় ঘুষিয়ে টেনে নিয়ে চলে যাওয়া হয়েছিল। এটার থেকে লজ্জাস্কর ব্যাপার আর কিছু হয় না। আর পার্সেন্টেজের কথা আপনি যেটা বলছেন বারবার, যে ত্রিপুরা রাজ্যের পার্সেন্টেজ, দেখুন ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সবসময় ছিল এবং এখন আরো শক্ত হয়ে গেছে, কারণ বিজেপিতে লোক গিয়ে বুঝে গেছে। আপনাকে আমি একটা কথা বলছি, বিজেপিতে যে মিছিলে যে হাঁটে, এর থেকে 60 to 65% লোক বিজেপিকে সাপোর্ট করে না। এটা ইন্টারনাল খবর একটা আমি আপনাকে দিয়েছি। দে আর ফোর্সড টু ওয়াক ইন দেয়ার র্যালিজ। নালে যদি না যায় তাহলে পরের দিন ওর দোকানটা ভেঙে দেওয়া হবে, নালে পরের দিন ওর রেগার কাজ বন্ধ করে দেওয়া হবে। ভোট বাক্সে তার প্রতিফলন হবে কি? যদি ভোট বাক্সে প্রতিফলন হতে দেয়, মানুষকে যদি ভোট করতে দেওয়া হয়, যদি আগের বারের মতন এরকম 221টা লিগ্যাল ভাবে লিগ্যাল ভাবে ইলেকশন কমিশন থেকে যদি রিপোলিং এর অর্ডার না হয়, এই সন্ত্রাস যদি না হয়, মানুষ যদি ভোট করতে দিতে। 2023 নির্বাচনে ভোট হতে পেরেছিল কিনা আপনি সেটাতে? হ্যাঁ, আমি মানি 2023-এ ভোট হতে পেরেছিল এবং মানুষ ভোট দিয়েছিল, কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন কিন্তু আমরা না হয়েছে। আমি আপনাকে বলছি, বিরোধী ভোট ছিল 61%, ইফ আই এম নট রং। আর ওরা 32, সব বিরোধী ভোট কি এক জায়গায় যায়? আমি বলছি 32.3% নিয়ে ওরা সরকার গড়েছিল। ওরা ওখানে কি স্ট্র্যাটেজি খেলেছিল, আমাদের যে তিপ্রামথা করে একটা পার্টি ছিল, আমি ছিল বলছি কারণ কালকে আমার সঙ্গে বিজেপির যুব মোর্চার জেনারেল সেক্রেটারি বলেছে তিপ্রামথা বলে আর কোনো পার্টি নেই, ওরা মার্জ করে গেছে অলরেডি বিজেপির সাথে, পাবলিক নাও চ্যানেলে বলেছিল। তো আমি তাই বলছিলাম যে একটা পার্টি ছিল ত্রিপুরামথা, সেই পার্টিটা প্রথমে মানুষের সামনে দেখিয়েছিল যে তারা বিজেপি বিরোধী, তারা তাদের হকের জন্য লড়াই করছে। এবং আমি অ্যাজ এ ইউথ আমি ভেবেছিলাম যে ওই প্রদ্যুৎ কিশোরজি ইজ এ প্রমিসিং পার্সন, সে তার নিজের লোকের জন্য কিছু করার চেষ্টা করছে। কিন্তু যখন উনি লাস্ট পর্যন্ত বিজেপির হাত ধরলো, দিস ইজ ফর শিওর যে এটা আগেই স্ক্রিপ্টেড ছিল এবং এই দলটাকে বানানোর জন্য শক্তি ভারতীয় জনতা পার্টি দিয়েছিল, যেটা আমরা বুঝতে পারিনি। আমাদের মন, আমাদের ইমোশন, আমাদের আমাদের মানে উপজাতিদের আশাকে নিয়ে প্রদ্যুৎজি খেলেছে। এবং লাস্ট 2023-তে যখন ইলেকশন হয়েছে, ওরা স্ট্রিক্ট, ওদের আমি যতটুকু মনে করি যে ওদের স্ট্রিক্ট নোটিশ দেওয়া হয়েছিল যে সন্ত্রাস কমিয়ে অন্যভাবে কিভাবে ভোটটাকে ডাইভার্ট করা যায়। এবং ওরা, আপনি দেখবেন যে তিপ্রামাথার যেখানে সংগঠনও ছিল না, কিছু কিছু জায়গায় ছিল, কিন্তু ট্রাইবাল আদিবাসী পার্সেন্টেজ ভোটের জায়গাগুলো ছেড়ে ওরা 21 থেকে 22টা জায়গায়, বেশি জায়গায় ওরা ক্যান্ডিডেট দিয়েছিল, জাস্ট টু কাট দি ভোটস, টু ডিভাইড দি ভোটস অ্যান্ড মেক বিজেপি উইন দি ইলেকশন। দ্যাটস দ্য থিং। ওকে, নীলকমল বাবু, 88-তে আমরা যখন কংগ্রেস এবং টিউজিএস কে একসাথে ভোটে লড়াই করতে দেখি, এবং 88-তে জোট আমল এসেছিল, জোট গভর্নমেন্ট ছিল, এবং তখনও স্বাধীন ত্রিপুরার ডাক ছিল টিউজিএস এর, এবং সেই স্বাধীন ত্রিপুরাও মানুষ ভুলে গেছে। সেই স্বাধীন ত্রিপুরাও কিন্তু আজকে যেমন আপনি বলছেন যে ত্রিপুরামথা মার্জ হয়ে গেছে, তখন টিউজিএস ও আমি বলছি না মার্জ হয়ে গেছিল কংগ্রেসে। ভারত এই কথাটা যে তিপ্রামাথা মার্জ হয়ে গেছে, ঠিক আছে, কালকে না আমি বলছি ভাষা জারি হোক, জারি ভাষা হোক, মানে এই ভাষাটা হয়েছে কি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি রানা বাবুর। কালকে আমি একটা টক শোতে বসে, তো উনি যখন বলেছেন আমি শক ছিলাম
ওকে, যে আমরা মার্চ এখন কিভাবে হয়ে ব্যাপারটা হচ্ছে গেল। যে জনজাতিদের সেই স্বাধীন ত্রিপুরার যে দাবিটা ছিল সেটাও একসময় কিন্তু এভাবেই কিন্তু হারিয়ে গেছে, এবং তিপ্রামথার যে আজকে আপনি বলছেন যে তিপ্রামথারও অনেকটাই একই রকম পরিস্থিতি এই মুহূর্তে, কিন্তু তাতে কংগ্রেস কিভাবে এবার লাভবান হবে? এখন দেখুন, দেখুন, আমি আরেকটা জিনিস আপনার সঙ্গে একটু জুড়ে দিই, যেহেতু আপনি এখানে হুম, তিপ্রামথার কথা তুললেন, যে রাজ্যের দুটো আসনে এই যে ত্রিপাক্ষিক চুক্তির প্রভাবটা কেমন ভাবে পড়বে বলে আপনার মনে হয় ভোট বাক্সে? তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা জনজাতিদের বিকাশের জন্য এই মুহূর্তে বর্তমানে মোদী সরকারকে আন্তরিক বলছেন। শোনা যাচ্ছে রাজ্যের গ্রাম পাহাড়ের জনজাতিরা এখন তিপ্রামথা ছেড়ে বা আইপিএফটি ছেড়েও বিজেপির পতাকা তলে যোগ দিচ্ছেন। হুম, হুম। তো এমন অবস্থায় আইএনডিআই জোটের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে এই ব্যাপারটা? না দেখুন, এটা চ্যালেঞ্জিং এর কোনো ব্যাপারই না, কারণ তিপ্রা মাথার ব্যাপারটা আমি বলছি, এই যে প্যাকটা যেটা সই হয়েছে, ত্রিপার্টি প্যাক, হুম, এটার মধ্যে কি লেখা আছে? এটার মধ্যে আমার মনে হয় না জনজাতির জন্য কোনো কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু লেখা আছে, কিন্তু লাস্টের একটা লাইন লেখা আছে যেটা বলেছে প্লিজ উইথড্র অল অফ ইউর প্রোটেস্ট। মানে ওরা মেনে গেছে যে ওরা আর কখনো প্রোটেস্ট করবে না। দে হ্যাভ গন টু আ প্যাক্ট that they will never protest against Bharatiya Janata Party, they will never protest against CAA। যে মুভমেন্ট নিয়ে রাজা সবচেয়ে প্রথম সরব হয়েছিল, যে মুভমেন্ট নিয়ে রাজা স্টেজে উঠে চোখের জল ফেলেছিল, যে মুভমেন্ট নিয়ে উনি সবসময় বলতো যে ওয়ান লাস্ট ফাইট, সো হি হ্যাজ সোল্ড হিজ ফাইট টু আ পার্সন ফর হিজ পার্সোনাল ইন্টারেস্ট, আই হোপ সো। কারণ আমি আপনাকে একটা কথা বলছি, আমরা শুনেছি মহারাজ, মহারাজ এই নামটা যে মহারাজ, এই জিনিসটাই অনেক বড় সিগনিফিকেন্ট। মহারাজ মানে নিজের মানুষদের জন্য লড়াই করা শেষ পর্যন্ত। মহারাজ মানে নিজের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য নিজে বলিদান হয়ে যাওয়া। কিন্তু এখানে ও মানুষ, ও নিজের মানুষকে বলিদান দিয়ে দিয়েছে, ও নিজে একটা জায়গায় চলে গেছে, উনি ওনার বোনকে প্রার্থী বানিয়েছে। কেন ত্রিপুরা মাথাতে কি আর প্রমিসিং লিডার্স ছিল না যারা মাঠে কাজ করেছে? ও আজকে ওনার বোনকে কে চিনে? আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি বলতে পারবেন ওনার নাম কি? আমি ওনার নামটা জানতে চাই, ক্যান্ডিডেট। হ্যাঁ, ওনার নাম কৃতি সিং দেববর্মা। কীর্তি সিং দেববর্মা। আমার মনে হয় দেববর্মাটা আগরতলায় পা সেটা রাখার পরে বানানো হয়েছে, কারণ ওনার লাস্ট অ্যাফিডেভিটে দেববর্মা নামটা ছিল না। তো আপনি ভাবুন কতটুক কোন পজিশনে গিয়ে ওরা পলিটিক্সটা করছে। এবং আমি একটা জিনিস মনে করি যে তিপ্রা মাথার ফ্ল্যাগেই দাঁড়ানো উচিত ছিল, যেটা আইপিএফটি করেছে। আই সেলিউট আইপিএফটি ফর দ্যাট। বাট তিপ্রা মাথা আজকে কি করেছে, ওরা বিজেপিতে জয়েন করেছে। ওরা ওরা বুঝিয়ে দিয়েছে যে বিজেপি ইজ দি সোল মডেল। এবং এটা শকিং ছিল মানুষের জন্য, কারণ আমি 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 সত্যি কথাটা আমার যেটা মনে হয়, কারণ আমাদের ভবনে, আমাদের কংগ্রেস ভবনে রোজ তিপ্রা মাথার লিডার্সরা আসছে এবং ওরা ক্ষোভ প্রকাশ করছে এবং ডেট ফাইনালাইজ করে যাচ্ছে জয়েনিং করার। কিছুদিন আগেও জয়েনিং হয়েছে। তেমন তো 2023 নির্বাচনের আগে আপনার দলের নেতৃত্বদের সাথে, একদম টপ নেতৃত্বদের সাথে আমরা তিপ্রামথার প্রতিষ্ঠাতা বা সুপ্রিমোকেও আমরা দেখেছি একই সঙ্গে একই মঞ্চে আমি বা তো একই এটাই জায়গায়। বললাম, আমি তো এটাই বললাম যে তিপ্রা মাথার যে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য, উনি অনেকবারই কংগ্রেসের সঙ্গে কথা বলেছে, কিন্তু কথাটা বলেছে এবং প্রেসে সেই জিনিসটাকে বড়ভাবে দেখানোর কারণ একটাই, যে উনি প্রেশার ক্রিয়েট করছিল বিজেপির ওপরে। কারণ আপনি দেখবেন যে কিছুদিন আগে, এই জয়নিং এর আগে কিন্তু বিজেপি তিপ্রা মাথার অনেক কর্মীদেরকে জয়েন করিয়েছিল নিজের ব্যানারের আন্ডারে। তারপরে দেখলাম যে আমাদের সঙ্গে রাজা কথা বলার জন্য আমাদের সিনিয়র লিডার্সকে ডাকলো। ঠিক আছে, এর পরের দিন উনি দিল্লি গেল, দিল্লি থেকে এসে বললো আমরণ অনশন করবেন। অনশনে বসার ঠিক 15 মিনিটের মধ্যে ওনার কাছে একটা ফোন আসে। একটা সিনেমা চলছিল, একটা বিগ বসে যেরকম হয় স্ক্রিপ্টেড, একটা ফোন আসলো। উনি ফোনটা নিয়ে বলছে দিল্লি থেকে ফোন, উনি চলে গেল। তারপরের দিন এসে প্রোগ্রাম হলো, ওখানে নাচ গান হলো, আমি দেখলাম। মানে এতটুক বুঝিয়ে দিয়েছে যে মানে তিপ্রা মাথার যে মেইন যে মুদ্রা ছিল, ত্রিপুরা ল্যান্ড, ওটা কি পেয়ে গেছে সেটা এখনো ভুয়ো। এবং ওই থ্রি পার্টি প্যাকেজ যে কাগজটা আমি পড়েছি, আমার মনে হয় না যে সেখানে কোনো রকমের কমিটমেন্ট করা হয়েছে। আচ্ছা, এখানে কোনো কমিটমেন্ট নেই, কিন্তু আপনি দেখবেন সেখানে কোনো কমিটমেন্ট, টাইম, কবে থেকে কোথায় কিভাবে টাকা ঢুকবে, কিভাবে ডাইরেক্ট ফান্ডিং হবে, কিছু লেখা নেই। কিন্তু একটা জিনিস স্পষ্ট লেখা আছে, প্লিজ টেক ওভার অল ইউর প্রোটেস্ট ফ্রম দি স্ট্রিটস অ্যান্ড ফ্রম ইউর পলিটিক্যাল পার্টি। কোনো মানে এটাও মেনে গেছে যে আর কখনো বিজেপির খেলাফ ও আর প্রোটেস্টটা করবে না। ওদের যে আওয়াজ ছিল, এই আওয়াজটাকেও বন্ধ করে এসছে ওখানে। তো আমি তাহলে এটার প্রভাবটা ভোট বাক্সে, আপনি বলছেন যে এই যদি আনুগত্য হয়, তাহলে এই আনুগত্য, এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মার প্রতি যদি তিপ্রামথা দলের সমর্থকরা বা 100%। বা ধরে নিলাম আমরা যে জনজাতি অংশের মানুষের যদি এই আনুগত্যটা থাকে, তাহলে সেটার প্রভাব তো ভোট বাক্সেও পড়বে। তাহলে মানুষ সেখানে বিরোধী দলকে কেন ভোট দেবে?
দেখুন, বিরোধী দলকে ভোট এই জন্য দেবেন, আমি কংগ্রেস নিয়ে স্পেসিফিক্যালি বলছি। দেখুন, আজকের ডেটে আপনি যদি দেখেন যে যদি জনজাতিদের জন্য কোনো পার্টি কোনো কিছু আজ পর্যন্ত করেছে, স্পেশালি ত্রিপুরা, আমি বলবো যেটা জাতীয় কংগ্রেস করেছে। আপনি এডিসি গঠন বলুন, আপনি ST/SC রিজার্ভেশন বলুন, এবং ওদের ওদের সশস্ত্রীকরণ বলুন, সবকিছুই আপনি দেখবেন ওয়াজ গিভেন বাই কংগ্রেস। আমি মনে করি না ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের এবং আমাদের রাজ্যের উপজাতিদের জন্য সেরকম কোনো কিছু করেছে। কারণ আমরা দেখেছি মণিপুরে এখনো আগুন জ্বলছে। বড় বড় বক্সার্সরা ফরেনে যখন বক্সিং করতে যায়, ওখান থেকে মাইকে কেঁদে কেঁদে বলছে একবার আপনি যান, হি ইজ বিজি ইন সাম আদার ওয়ার্ক। মণিপুর এখনো চলছে। আপনি লাদাখ যান, লাদাখে প্রোটেস্ট চলছে, 30,000 পিপল আর ইন স্ট্রিটস। ওখানে একজন ফেমাস ওয়াংরু, ডক্টর প্রফেসর ওয়াংরু, ওখানে আজকে নিয়ার অ্যাবাউট 22 days অনশনে, আমরণ অনশনে আছে। ওখান থেকে মিডিয়াটাকেই পুরো সরিয়ে নিয়েছে। মিডিয়া ইজ নট কাভারিং ইট। আপনারা ইনস্টাগ্রামে যাবেন, আপনারা গুগল টাইপ করলে আপনারা পাবেন। হি হ্যাজ ডান, ভারতীয় জনতা পার্টি টেকনিক্যালি হ্যাজ ডান নাথিং ফর the tribal community of India or the tribal community of Tripura. তো একটা টাইম পরে কিন্তু মানুষ বোঝা, দেখুন আমি জানি জনজাতি মানুষরা খুব সরল, ওরা ওরা খুব হাই প্রোফাইল এইসব কিছু বোঝে না। ওরা ওরা খুব সিম্পল লিভিং। ওদের ওদের কোনো সেরকম নেই যে আমাদের বড় বড় বাড়ি লাগে, গাড়ি লাগে। দে জাস্ট ওয়ান্ট টু লিভ আ গুড ফ্যামিলি, আ গুড লাইফ। ওদের ওদের সেরকম কোনো এই নেই। কিন্তু আমরা দেখেছি যে বারংবার ওদেরকে নিয়ে খেলা হয়েছে। হঠাৎ করে কোনো একটা পার্টি গঠন হয়, কোনো একটা লিডার রেডি হয়, এবং কিছুদিন ওদেরকে নিয়ে হাই হুল্লোড় করে, তারপরে আবার দে মার্জ ইট, দে ফিনিশ ইট, দে সেল দেমসেলফ। অ্যান্ড ট্রেডিশনটা একই রকম রয়ে গেছে, তাহলে আগে যেটা ছিল এখনো সেটাই আছে। টেকনিক্যালি আমি ভাবি যে এবার 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 একটু বেশি হয়ে গেছে। এবার ভারতীয় মানে 88 থেকে বেশি হয়ে গেছে এবার। অনেক অনেক। আরে আপনি 88-তে কিছু হয়নি যা এবার করেছে। বিজেপি নেতৃত্বরা বলছে যে মোদী সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্পের কারণে মানুষ রেকর্ড ভোটে বিজেপিকে জয়ী করবে। আর এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবার কংগ্রেস অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, মানে দিতে চলেছে তাদের ম্যানিফেস্টোতে, আপনাদের ম্যানিফেস্টোতে অনেক প্রতিশ্রুতি আসছে কংগ্রেসের। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উন্নয়নমূলক প্রকল্পগুলো, অনেক যোজনা এবং এই যে প্রতিশ্রুতি, এই একই পথে কি কংগ্রেসও হাঁটলো এবার? মানে সেই গতবারে সেই 72,000 টাকা গরিবদের অ্যাকাউন্টে যাবে, সেটা থেকে দাঁড়িয়ে এবার 5টা নেয় এবং 5টা গ্রুপের বিভিন্ন 25টা করে, যতটুকু শোনা যাচ্ছে যে এক একটা গ্রুপের আন্ডারে 25টা করে প্রতিশ্রুতি। তাহলে এই একই পথে কি কংগ্রেস হাঁটছে? দেখুন, কংগ্রেস প্রথম থেকেই মানুষের জন্য ভালো করার কিছু একটা প্রচেষ্টা, স্বাধীনতার পরে থেকে। আমি বেশি সময় নেব না, কিন্তু আমি আপনাকে কিছু কিছু প্রকল্পর নাম বলবো, যেটা ভেরিফাইড বাই টাইমস অফ ইন্ডিয়া, গুগলেও আছে, যে প্রকল্পগুলোর জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছে। আমি বলছি ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসি, কংগ্রেসের দেওয়া, এটাকে বানিয়েছে মেক ইন ইন্ডিয়া 2011-এ। ইন্দিরা গান্ধী নেতৃত্ব সহযোগ যোজনা, যেটাকে বানিয়েছে প্রধানমন্ত্রী নেতৃত্ব योजना 2010-এ। স্বাবলম্বন যোজনা, এটাকে বানিয়েছে অটল পেনশন যোজনা 2010-এ। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2010-এ বানিয়ে দিয়েছে এটাকে স্কিল ইন্ডিয়া। অনেক আছে। ফ্রি এলপিজি কানেকশনস টু বিপিএল ফ্যামিলিজ, এটা কংগ্রেস দিয়েছিল, ওরা কি করেছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা করে দিয়েছে 2010-এ। মডিফাইড ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম MNAIS, এটাকে ওরা পাল্টে কি করেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2010। আমি আবার বলছি মডিফাইড রাজীব আবাস যোজনা 2009-এ, এটাকে এনডিএ চেঞ্জ করেছে সরদার পটেল ন্যাশনাল মিশন ফর আরবান হাউজিং। ন্যাশনাল গ্রিড চাইল্ড ডে প্রোগ্রাম 2008-এ চেঞ্জ করেছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। ন্যাশনাল প্রজেক্ট অন ম্যানেজমেন্ট অফ সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি, এটাকে চেঞ্জ করেছে বিজেপি সয়েল হেলথ কার্ডে। মানে এখানে অনেক আছে, অজস্র আছে। ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান, এটাকে ডিজিটাল ইন্ডিয়া করে দিয়েছে। ঠিক আছে, এখানে প্রচুর আছে প্রকল্প। আমি আপনাকে হয়তো আমি দেখাতে পারছি না, নিয়ার অ্যাবাউট 65 স্কিমস, যেটা কংগ্রেস এই ভারতবর্ষে এই স্কিমগুলোকে চালাচ্ছিল। এই স্কিমগুলো জাস্ট নামটা পাল্টিয়ে দিয়েছে। আর হ্যাঁ, এটা তো বলা অবল্য না যে মিডিয়া ইজ উইথ নরেন্দ্র মোদী। মিডিয়া যেইভাবে একটা ছোট জিনিসকেও এত বড় করে দেখায়,
হয়তো বা কংগ্রেসের টাইমে এই স্কিমগুলোকে সেরকম ভাবে দেখায়নি, তাই মানুষের সেই জিনিসটা সেইভাবে মানুষ জানে না। কিন্তু আমি একটা কথা বলছি, যতগুলোই প্রকল্প ভারতীয় জনতা পার্টির চলছে, একটা বা দুটো ছাড়া সবই কংগ্রেসের, জাস্ট রিনেম করে দিয়েছে। আমি আপনাকে তথ্য দিয়ে বলে দেবো। তাহলে এবার কি তাহলে এই যে এতগুলো প্রতিশ্রুতি আসছে বিভিন্ন ন্যায়ের, আমরা যেরকম দেখতে পাচ্ছি যে ইউবা ন্যায়, নারী ন্যায়, কিষাণ ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিস্সাদারি ন্যায়, মানে জাস্টিস ফর ইকুয়ালিটি, জাস্টিস ফর ওয়ার্কার্স, জাস্টিস ফর ফার্মার্স, জাস্টিস ফর উমেন এবং জাস্টিস ফর ইউথ। এখন কথা হচ্ছে যে আমরা কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন বাজেটে দেখেছিলাম যে বিজেপি জোর দিয়েছে ইউথ, উইমেন, ফার্মার্স এবং গরিব কল্যাণের কথা বলছে। তার জন্যই কি কংগ্রেসের পাল্টাই কি এটা, মানে কংগ্রেসের এই যে গ্যারান্টি, আমি আপনাকে পোল গ্যারান্টি? না, এটা এই দেখুন, আমি একটা কথা বলছি, এসি ঘরে বসে প্রকল্প রেডি করে বিজেপি, এসি ঘরে বড় মহলে, বড় বিল্ডিং এর ভেতরে, ওদের বিশাল তাজমহল থেকেও বড় একটা পার্টি অফিস আছে, ওখানে বসে ওরা ভারতীয় জনতা পার্টি প্রকল্প রেডি করে। কিন্তু ন্যায় যাত্রা করে একটা যাত্রা শুরু করেছিল এবং ভারত জোড়ো করে একটা যাত্রা শুরু করেছিল আমাদের ইউথের আইকন রাহুল গান্ধীজি। এবং রাহুল গান্ধীজি যখন এই যাত্রা শুরু করেছিল, হাজার হাজার লাখ লাখ মানুষ ওনার সঙ্গে হেঁটে কিলোমিটার কিলোমিটার গেছে। উনি এই রাস্তাতে মানুষদের সঙ্গে কথা বলেছে, ফার্মার্সদের সঙ্গে কথা বলেছে, মহিলাদের সঙ্গে কথা বলেছে, গরিব ঘরের মহিলাদের সঙ্গে কথা বলেছে, ইউথদের সাথে কথা বলেছে, আর্মি পার্সোনালসদের সাথে কথা বলেছে, নতুন আর্মি যারা জাস্ট ট্রেনিং পিরিয়ডে আছে, যারা চাকরি পেয়েছে, ওদের সাথে কথা বলেছে। পুরো উনি যে রাস্তাতে যাচ্ছিল, উনি ওদের সঙ্গে ওদের প্রবলেম জিজ্ঞেস করছিল। আপনারা দেখবেন নানান ভিডিওতে উনি ছেলেদের, বাচ্চাদের সঙ্গে কথা বলছে, মাদের সাথে কথা বলছে। দিস ইজ আ টোটাল গ্রাউন্ড ওয়ার্ক দ্যাট হি হ্যাজ ডান ফর ইন্ডিয়া। ইন্ডিয়াতে সেই গ্রাউন্ড ওয়ার্ক করেছে, সে প্রশ্ন উঠিয়েছে, সে সে জিজ্ঞেস করেছে মানুষকে যে কি প্রবলেম, কোথায় প্রবলেম। সে আপনারা দেখেছেন, সে গাড়ির টায়ার যে ঠিক করে, তার দোকানে গিয়ে তার সঙ্গে বসে আমরা দেখেছি, আমরা এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা সেইভাবে উনি ডিভাইড করেছে যে যুবদের মেইনলি কি প্রবলেম, মেইন প্রবলেম কি, মহিলারা কি প্রবলেম ফেস করছে, একটা গরিব পরিবারে কি দরকার, এই করে করে উনি এই প্রকল্পগুলো করেছে। এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি, কংগ্রেস কিন্তু প্রকল্প যা বলে তা করে। আপনি মানরেগার টাইমেও দেখেছেন, এবং ভুয়ো কথা বলে না, ওই মাইকে আর টিভিতে বসে এটা নরেন্দ্র মোদী না, এটা মানিক শাহজি না, যা বলেছে তা হবে, এটার গ্যারান্টি আছে। এবং উনি তো বলেছে যে আমি কাগজে লিখে দিচ্ছি, এখন আমরা সরকার করার সাথে সাথেই এই প্রকল্পগুলোকে চালু করে দেবো। এবং আমি 100% শিওর না, আমি জানি এটা চালু হবে। ওকে, আপনি ন্যায়যাত্রার কথা বলছিলেন, বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আমরা এটাও দেখেছি, আমরা সবই যেমন দেখেছি, এটাও দেখেছি যে রাজ্যে ন্যায়যাত্রা আসেনি। আমাদের রাজ্য থেকে আপনারা বা আপনাদের নেতৃত্বরা দেখেছি আসামে গিয়ে সেখানে ন্যায়যাত্রা জুটতে দেখেছি। এখন আরেকটা জায়গায় একটু জানতে ইচ্ছে করছে আপনার কাছে নীলকমলবাবু, যে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন দেখা যাচ্ছে, আপনি তারপর মিডিয়া দেখছে, এবং শুধু আমাদের মিডিয়া নয়, বিভিন্ন মিডিয়া দেখছে এবং খবর হচ্ছে যে অন্য দল ছেড়ে দলে দলে বিজেপির পতাকা তুলে নিচ্ছেন ভোটাররা। আমরা কিছুদিন আগে এটাও দেখেছি যে আপনাদের দলের সিনিয়র নেতৃত্ব বা রাজ্যের বিধায়ক সুদীপ রায় বর্মনের গড়েও কিন্তু প্রচুর ভোটাররা আমরা দেখলাম যে বিজেপির পতাকা নিচ্ছেন হাতে। এখন এখন প্রশ্নটা সেই জায়গাটাতে যে সেই ভোটারদের কংগ্রেস কিভাবে আবার কাছে টেনে নেবে। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, যে যেটা দেখানো হয় আর আসলে যে জিনিসটা, এই জয়নিং এর ব্যাপারটা, ভারতীয় জনতা পার্টি এটা টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, এটা বলতে আমি দ্বিধা মনে করি না যে ওরা যদি কোনো মিছিল বা কোনো সভা করে, সেখানে প্রচুর সংখ্যক মানুষ আসে প্রেসারের জন্য, ওদেরকে এর আগের দিন রাত্রে গিয়ে বলা হয় যে কালকে প্রোগ্রাম আছে, আসতেই হবে। এবং এটা আমরা দেখেছি, আমরা জানি। এবং আপনারা ক্যামেরা ছাড়া মানুষের সঙ্গে যদি কথা বলেন, তাহলে মানুষ এই কথাটাই বলবে যে কে যাইতে চায়, আমরা যদি না যাই কালকে দোকানটা ভেঙে লেবো দাদা। তো যায়, মিটিং হয়, মিটিং এর শেষে আপনারা দেখবেন যে স্টেজ থেকে নেমে এসে ওরা একটা বিশাল যে সভাতে হয়, সেখানে ফ্ল্যাগ ধরে বলে এতজন জয়নিং করেছে। মানে যেই প্রোগ্রামেই যাচ্ছে সেই প্রোগ্রামেই ওদের জয়নিং হচ্ছে। তো আমি তো বলি, যারা জয়নিং করছে ওদেরকে স্টেজে আনুন, ওদেরকে স্টেজে এনে, ওদের তো স্টেজ অনেক বড়, কয়জন 20 জন, আমরা যে দেখেছি 400 জন 500 জন, আনুন আপনারা 100 জনকে স্টেজের উপরে এনে ফটো তুলুন, বা জয়নিং সেশনটা ক্রাউডের থেকে দূরে নিয়ে গিয়ে ফটো তুলুন। আচ্ছা, ওরা ক্রাউডটাকে পেছনে রাখে, সামনে ফ্ল্যাগ ধরে আপনি বলছেন, মানে আপনি বলছেন সেই জনসভায় যারা অংশগ্রহণ করে ওদেরকে সবাইকে এমন ভাবে দেখানো যে সবাই, হ্যাঁ, মানুষ এটা অন্যভাবে নিচ্ছে। আপনারা
কংগ্রেসের জয়েনিং দেখুন, আমরা কংগ্রেসের জয়েনিং লিডার্সদেরকে ওপরে আনি স্টেজের। আমাদের আপনারা কিছুদিন আগে তিপ্রা মাথার দুজন চেয়ারম্যান জয়েন করেছে। আপনারা দেখবেন যে ওদের যে সাপোর্টার্সরা ছিল, যারা জয়েন করতে এসেছে, ওদেরকে আমরা উত্তরীয় পরে আমরা সামনে বসিয়েছি, এবং যে লিডার্সরা আছে যারা মেইন জয়েনিং করছে, ওদেরকে আমরা স্টেজে তুলে এনেছি এবং জয়েন করিয়েছি। সেভাবে জয়েন করে দেখাক না। ওকে, নীলকমলবাবু, এই যে যেহেতু ভোটের মুখে এই মুহূর্তে, আর সবকিছু নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে হচ্ছে, তো কংগ্রেস নেতৃত্বদের মধ্যে, বিশেষ করে রাজ্যে কংগ্রেস নেতৃত্বদের মধ্যে মনোমালিন্য আমরা আগেও দেখেছিলাম, এখনো দেখছি, এবং ভোট বাক্সে সেটা কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখুন, আমি একটা জিনিস মনে করি যে আমাদের ঘরে কোনো ঝগড়া নেই, কিন্তু মিডিয়া আমি যেখানেই যাই প্রশ্নটা করে, কিন্তু আপনি কিছুদিন বলছেন মনোমালিন্য নেই? আরে 100% নেই। আপনি কি বলছেন? কিছুদিন আগে যখন আমাদের মহিলা নেত্রী, আমাদের ন্যাশনাল ওমেন প্রেসিডেন্ট যখন এসেছিলেন, তখন বিরজিৎ বাবু ওপেন স্টেজে একটাই কথা বলেছেন যে খবরের কাগজে বা ডিজিটাল মিডিয়াতে অনেক কিছু শোনানো হয়, এই নিউজগুলো, উনি নিজে ওনার বক্তব্য, উনি এই নিউজগুলো টিআরপির জন্য মানুষ করছে, কিন্তু আমার ভেতরে যে রক্তটা, সেই রক্তটা কংগ্রেসের, আমি কংগ্রেসে আছি, ছিলাম, থাকবো। এবং উনি এই কথাটা ওপেন বলেছে, কিন্তু আমি দেখেছি সেই দিন এই ওনার এই এতটুকু ডায়লগটাকে কিন্তু কোথাও দেখানো হয়নি, কোথাও দেখানো হয়নি। বাট আমি বারবার একটা কথা বলছি যে বিরজিৎ সিনহা স্যার, গোপাল রায় স্যার, সুদীপ স্যার, আশিস জি, চারজন যে কোনো প্রোগ্রাম হলেই তো ওদের চারজনের মধ্যেই প্রথমে মিটিংটা হয়, কিভাবে করবে কিভাবে করবে না। হ্যাঁ, হয়তোবা বিরজিৎ বাবু আগরতলাতে কম আসে, কারণ ওইখানে ওনার কৈলাসহরে ওনার প্রচুর কাজ। আমি এখনো বলছি যে 27 তারিখ দেখবেন যুবরা নামছে, 27 তারিখ কৈলাসহরে যুবকরা প্রায় 1000-1500 যুবক নামবে মিছিল করতে। আচ্ছা, ঠিক আছে, সেম আবার 27 তারিখ এখানে আশিস বাবুর মনোনয়নপত্র জমা দেওয়ার আমরা একটা ডেট পেয়েছি আমাদের অফিস থেকে। তো এটার মানে কি আপনারা তাহলে কালকে এটা বলবেন যে ঝগড়া দেখে আসেনি? না, আমাদের কাজটা তো দুদিকেই চালিয়ে যেতে হবে। আজকে আশিস বাবু আগরতলাতেই থাকে, এবং সুদীপ বাবু আগরতলাতে থাকে, গোপাল বাবু আগরতলাতে থাকে, এই জন্য প্রত্যেকটা মিটিং এ ওদের প্রেজেন্সটা বেশি। কিন্তু বিরজিৎ বাবু সেরকম ভাবে আগরতলাতে থাকে না, উনি কৈলাসহরে থাকে, ওইখানের বিধায়ক উনি, ওইখানে ওনার প্রত্যেক দিন কাজ করতে হয়, লোকেদের সঙ্গে দেখা করতে হয়। বাট আমি যতটুকু দেখেছি বা আমি যতটুকু, বিরজিৎ বাবু এটা ওপেন স্টেজে কিছুদিন আগে যখন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট এসেছিল, ওই মিটিংয়ে ওপেন বলেছে যে খবরের এইসব ভুয়ো কথায় বিশ্বাস করবেন না, আমি কংগ্রেস আছি, কংগ্রেস ছিলাম, কংগ্রেস থাকবো, এবং আমি নেতৃত্বদের সঙ্গে 100% সাপোর্ট করি যে কোনো কাজে। এবং আমি নিজে দেখেছি যে সিনিয়র লিডার্সরা যে কোনো, আমাদের যখন কোনো র্যালি হয়, কোনো টাউন হলে মিটিং হবে, কোনো কিছু হবে, ওরা টেলিফোনিক ওরা চারজন সিনিয়র লিডার্স বসে ডিসকাস করে কিভাবে হবে। কৈলাসহর থেকে ইভেন কি আমি একটা শকিং রেজাল্ট আপনাকে বলছি, আমাদের যে কোনো মিটিং হয় যখন, তখন হয়তো বা বিরজিৎ বাবু প্রেজেন্ট না থাকে সেখানে, কারণ ওনার ওই কৈলাসহরে কাজ থাকে, কিন্তু ম্যাক্সিমাম সাপোর্টার্স কিন্তু আমাদের কৈলাসহর থেকেই আসে। আচ্ছা, ওকে, তাহলে আপনি বললেন 27শে মার্চ কৈলাসহরে একটি আপনারা মিছিল করছেন, এটা আমাদের যুব মিছিল বা যুব জমায়েত হবে, এবং 27শে মার্চই নমিনেশন ফাইল করতে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরা বিধানসভা কেন্দ্রের আইএনডিএ জোটের প্রার্থী। মোটামুটি এখন পর্যন্ত আমাদের কাছে এটাই, 27শে মার্চ নমিনেশন ফাইল করতে হতে পারে। ওকে, চলুন। আর আরো একটি এই মুহূর্তে চর্চিত বিষয়, এবং জাতীয় সিনারিওতে সবচেয়ে চর্চিত বিষয় বোধহয় ইলেকট্রাল বন্ড। তো ইলেকট্রাল বন্ড নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলই কথা বলছে, যেখানে বিজেপির আয় 6,986.5 কোটি, তৃণমূল দ্বিতীয় স্থানে আছে 1,397 কোটি, এবং সেখানে জাতীয় কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে 1,334 কোটি। তো একাংশের বিশেষজ্ঞরা বলছে যে বিজেপির ওপরই আস্থা রাখছে বাণিজ্যিক মহল, কিন্তু নির্বাচনের মুখে এই ইলেকটোরাল বন্ড নিয়ে আপনার দল কতটা অস্বস্তিতে পড়তে পারে, কারণ তৃতীয় স্থানে কিন্তু আপনাদেরও রয়েছে। দেখুন, ইলেকট্রাল বন্ড ইজ এ বিল which was passed on 2017, যেখানে বলা হয়েছিল যে ইলেকট্রাল বন্ডস আর স্পেসিফিক্যালি ইনস্ট্রুমেন্টাল পেজ, যেটা এসবিআই থেকে পারচেজ করে different companies can give donation to the পলিটিক্যাল পার্টিস, যেখানে ওদের আইডেন্টিটি রিভিল করা হবে না, বাট ব্যাংকের কাছে সেই আইডেন্টিটিটা থাকবে যে কে কিনছে, কে পারচেজ করছে। তো এটা নিয়ে 2018-এ আমাদের রাহুল গান্ধীজি কংগ্রেসের পক্ষ থেকে একটা আওয়াজ উঠিয়েছিল যে ইলেকট্রাল বন্ডস আর নাথিং বাট it's a proper means of BJP
to extract and extort money from high businessmen, to take donation by pressurizing them. আর আমরা দেখেছি যে দেখুন, একটা হচ্ছে ডোনেশন, একটা হচ্ছে এক্সটর্শন। আমি আপনার থেকে একটা ডোনেশন চেতেই পারি যে আমাদের পার্টিতে একটা ডোনেশন করুন, কিন্তু আমি আপনার ঘরে ইডি পাঠিয়ে প্রেশার ক্রিয়েট করে আপনার গলাতে টিপ দিয়ে তাহলে যদি মানে বলি, কংগ্রেসের কাছে যেটা এসছে, কংগ্রেসের শেয়ারটা ডোনেশন আপনি বলছেন। আর 100%। আর এটা আপনি তো বলছেন সুপ্রিম কোর্টের রায় তো জাজ বলেছিল, আপনি দেখবেন যে such huge amount of electoral bonds to a single party is not possible। যেখানে আমরা দেখেছি যে অনেক অনেক কোম্পানির টার্ন ওভার হয়েছে 50 কোটি টাকা, সরি 500 কোটি টাকা, আর ওরা ইলেকট্রাল বন্ডস দিয়েছে 50,000 কোটি টাকা। অনেক পার্টি আছে যে বিজেপিকে দিয়েছে। এবং আমি আর একটা কথা বলছি, একটা মেডিকেল কোম্পানি আছে যার যাকে ইডি প্রশ্ন বা ইডি সেই কোম্পানিকে রেড করেছিল, এবং তার জাস্ট 5 দিন পরে ইলেকট্রাল বন্ডস পারচেজ হয়েছে এবং এটা বিজেপিতে শিফট করা হয়েছে। তো এটা পুরো ক্লিয়ার সিনারিও যে যতদিন এটা লিগ্যাল ছিল। যেহেতু বিজেপির এখানে সবচেয়ে বেশি অ্যামাউন্ট তারা বিজেপির দিকে ঠেলে দিচ্ছেন, আপনি বলছেন যে কংগ্রেস তাহলে এটা নিয়ে, ইলেকট্রাল বন্ড নিয়ে কংগ্রেস কোনো অস্বস্তিতে পড়বে না, মানুষ কংগ্রেসের দিকে মানুষ আঙুল কংগ্রেস তুলবে না। একটা বৃহত্তর একটা বিশাল পার্টি, আর স্বাধীনতার পরের থেকে এই পার্টি চলছে। যখন আমরা যখন এই পার্টিতে ছিলাম তখন বিজেপি কিছুই ছিল না, আমি মনে করি। এটা বিশাল পার্টি, এটা ভারতকে রাস্তা দেখিয়েছে, এটা ভারতকে স্বাধীনতার রাস্তা দেখিয়েছে। এবং কত, আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা আছে 1700 কোটি টাকার মতন ওদের বন্ড কংগ্রেসের। 1700 কোটি আর 7,000 কোটিকে আপনি 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 ভাবুন না। ওকে, সময় ফুরিয়ে যাচ্ছে। নুরকুমার বাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে। রাহুল গান্ধী বলেছেন ইভিএম না থাকলে বিজেপি জিততে পারবে না। তো ভোট তো ইভিএমই হতে চলেছে এখন, তাহলে কি ভোট তো যেহেতু ইভিএম এ হবে, তাহলে কি মানে বিজেপির জয় নিশ্চিত বলে ইন্ডিয়া জোটও ধরে নিচ্ছে? না দেখুন, আমি বারবার একটাই কথা বলছি যে বিজেপি যে স্ট্র্যাটেজিক্যাল গেমগুলো খেলে এবং আনকনস্টিটিউশনাল যে ওদের কিছু ডিসিশনস, সেই ডিসিশনসগুলোকে বন্ধ করাতে হবে। এবং এতটুকু তো শিওর যে আজকে না হোক আমরা ভবিষ্যতে ইভিএম এ আর ভোট দেব না, দিস ইজ ফর শিওর। বিকজ এটা প্রুফ হয়ে গেছে অনেকবার, এবং প্র্যাকটিক্যালি অনেক ইঞ্জিনিয়ার্স প্রুফ করে দিয়েছে যে ইভিএম মেশিন ক্যান বি হ্যাকড। আর এটা আমরাও জানি, এনিথিং উইচ ইজ মেড বাই ম্যান, মানুষ যে জিনিসটা ইনভেন্ট করে সেটাকে হ্যাক করা যায়। এখন মানুষের অ্যাকাউন্ট যদি হ্যাক হতে পারে, তাহলে এটা কেন হ্যাক হতে পারবে না? সো ঠিক আছে, এটা একটা প্রসেস স্টার্ট হয়েছে। সার্টেনলি এতটুকু বলতে পারি যে বছর মানে আরো কিছু ফিউচারে আমরা দেখবে যে আমরা আগের মতনই ব্যালেটে ভোট করছি। কারণ যে কোম্পানি যেই কোম্পানি এই ভোটিং মেশিনসগুলো বানিয়েছিল, সেই দেশে কিন্তু ভোট বাই ব্যালেট হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ নীলকুমার বাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আপনি অংশগ্রহণ করলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, রাজ্যবাসীর কাছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস কিসের নিরিখে ভোট চাইবে, বা আমাদের রাজ্যে কিসের নিরিখে লোকসভা আসনের জন্য ভোট চাইবে, তা অবশ্যই আমরা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো। কারণ যৌথ প্রচার শুরু করবে বলে আজ একটি সাংবাদিক সম্মেলন করেছেন নীলকমল বাবুল, তাই বললেন। এবং কিছুক্ষণ আগে নিউজ ভ্যানগার্ডে আপনারা সেই খবরও দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কিসের নিরিখে ভোট চাইবে, সেদিকে আমরাও তাকিয়ে রয়েছি, আপনারাও তাকিয়ে থাকুন। নির্বাচন যত ঘনিয়ে আসবে রাজনীতির পারও ততটাই গরম হবে, এটা স্বাভাবিক। গোবলয় হোক কিংবা দক্ষিণ ভারত, পশ্চিমের রাজ্যগুলো হোক কিংবা উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা আসন যে শাসক ও বিরোধী জোটের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। আর তাই রাজ্যের দুটো আসনের জন্য দুদিকের শিবির যে ঝাঁপিয়ে পড়বে সেটা নিশ্চিত। তবে এখন দেখার বাড়ি বাড়ি প্রচার না তারকা প্রচার, কোন দল কেমন প্রচারে গণদেবতাদের প্রভাবিত করার চেষ্টা করে, সেই দিকে নজর রাখছি আমরা। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।